বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওদিকে রায়ানের সাথে বসে নিজেদের বিজনেসের ব্যাপারে আলোচনা করছিল শরীফ শেখ আর রফিক মির্জা। ঠিক তখনই তাদের কাছে মাহিনের কল আসে। মাহিনের কল দেখে রফিক মির্জা ফোন রিসিভ করে তখন মাহিন বেশ হাসি মুখেই বলে, বস, একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি। আমাদের ইনফরমার একটু আগেই খবর দিয়েছে প্রহন নাকি বিয়ে করেছে। সে তো এখন আর ক্যাম্পে নেই, নিজের বাড়িতে চলে গেছে। এই কথা শুনতেই রফিক মির্জা তাড়াতাড়ি শরীফ শেখকে নিয়ে আরেকটা রুমে চলে যান। এরপর ফোন স্পিকারে দিয়ে কথা বলতে শুরু করেন। শরীফ শেখ তখন মাহিনকে বলে, মাহিন, তুই কি নিশ্চিত ক্যাপ্টেন প্রহন বিয়ে করেছে? হ্যাঁ বস, শুধু এটা না, প্রহন যে মেয়েটাকে বিয়ে করেছে সেও মেয়েটাও বয়স অনেক কম। ওখানকার একটা খুনের আসামি ওই মেয়েটার দিকে নজর দিয়েছিল। মেয়েটার বাবা ভয় পেয়ে তাই এত কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে তো এখন আমাদের আর কোনো বই নেই। আমরা আজকেই ফিরতেছি দেশে, কারণ দেশে না গেলে মাল রেডি করতে পারছি না। আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাজ শুরু করতে চাই। হ্যাঁ বস, আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। আপনারা তাড়াতাড়ি ফ্লাইটে করে চলে আসুন। এখন আপনাদের আর কোনো চিন্তা নেই। যতদিন না প্রহন ক্যাম্পে আসছে ততদিন আপনাদের ব্যাপারে কেউ খোঁজ করবে না, কারণ ক্যাপ্টেন প্রহনকে আমাদেরকে ধরাই দায়িত্ব পেয়েছে। শরীফ শেখ তখন ফোন রেখে রায়ানের কাছে চলে গেল। এরপর বলল, রায়ান, আমাদেরকে এখনই টিকিটের ব্যবস্থা করে দাও। আমরা দেশে ফিরে যেতে চাই। ওখানে আমাদের একটা ডিল সাইন হবে। খুব ইমার্জেন্সি কল এসেছে। আরে কি বলছো? কালকেই তোমরা আসলে আর আবার বলছো আজকেই চলে যাবে? কয়েকদিন থাকবে এখানে, এনজয় করো, এরপর যাবে। বললেই তো কয়েকদিন থাকবে। হ্যাঁ, আমরা সেই প্ল্যান করেই এসেছিলাম, কিন্তু হঠাৎ করে খবর আসলো একটা বড় ডিল পেয়েছি। সেটা যদি কমপ্লিট করতে পারি তাহলে অনেক টাকা আয় হবে, তাই চলে যেতে হবে। আর আমরা খুব তাড়াতাড়ি এই সপ্তাহের ভিতরেই আপনার মাল পাঠিয়ে দিতে পারি, কারণ এখন বর্ডার একটু শান্ত আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি আমাকে সময় মতো মাল পৌঁছে দাও তাহলে আমি আমার কথা রাখবো। তোমাদেরকে এমন অস্ত্র দিব যেটা তোমাদের দেশের সেনাবাহিনীর কাছেও নেই। এরপর রায়ান ব্যবস্থা করে দিল শরীফ শেখ এবং রফিক মির্জা দেশে ফেরার। তারাও দেশে ফেরার প্রস্তুতি নিয়ে নিল। যেহেতু প্রহর নেই সেহেতু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে ততটা মাথা ঘামাবে না। এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না। শরীফ শেখ এবং রফিক মির্জার ভয়ঙ্কর একটা প্ল্যান আছে। তারা একটা বিদ্রোহী গোষ্ঠী বানাতে চায়, যেটার মাধ্যমে তারা এই পুরো দেশটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে। কিন্তু এর জন্য প্রথমে মানুষ মনে তাদের প্রতি বিশ্বাস জন্মাতে হবে। আর মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে তারা যেদিকে অস্ত্র এবং বেশি শক্তি দেখে সেই দিকে অবস্থান নেয়। সেই জন্য তারা রায়ানের সাথে কন্ট্যাক্ট করেছে। যদি রায়ানকে তার কথা মতো মাল পৌঁছে দিতে পারে তাহলে রায়ানের বিদেশি বেশ কয়েকজন সন্ত্রাসীকে বাংলাদেশে পাঠাবে শরীফ শেখ এবং রফিক মির্জা হয়ে কাজ করার জন্য। যদি তারা আসে তাহলে রফিক মির্জা তাদেরকে দেখিয়ে নিজেদের দলে আরও লোক নিতে পারবে। ওদিকে রুমের দরজার দিকে তাকিয়ে আছে প্রহন, পিচ্ছে বইয়ের অপেক্ষায়। এক পা দুপা করে এগিয়ে এলো চৈতে। তাকে দেখেই প্রহন জিজ্ঞাসা করল, এই পিচ্ছি, 1 ঘন্টা লাগে নাস্তা করতেই? চৈতে আনমনি উত্তর দিল, মিসেস প্রহন চৌধুরী। চৈতের কথাটা কানে আসতেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রহনের। শোয়া থেকে উঠে বসে বলল, কি পিচ্ছি, এটা তুমি কি বললা? হুঁশ ফিরল চৈতি। দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরে মনে মনে বলল, ইস, কি বলে ফেললাম আমি এটা। প্রহন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। চৈতি গালগুলো ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রহনের দিকে। হাব ভাব এমন যে প্রহন যদি আরো কিছুক্ষণ এই একইভাবে হাসতে থাকে তাহলে সে কান্না করে দিবে। হাসি থামিয়ে বিছানা থেকে নেমে চৈতির কাছাকাছি এসে দাঁড়ায় প্রহন। চৈতির নাক টেনে দিয়ে বলে, পিচ্ছি, এইসব কথা কে বলেছে তোমাকে? চৈতি মাথা নিচু করে উত্তর দিল, ভালো মা বললো তো। আমু বলেছে এই কথা? বাহ, খুব দ্রুত শিখিয়ে দিচ্ছে দেখছি। প্রহন আবারও আগের ন্যায় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর চৈতির উদ্দেশ্যে বলল, ড্রেসিং টেবিলের ওপর ড্রয়ারে একটা মলম রাখা আছে, ওইটা নিয়ে আসো তো পিচ্ছি। বাধ্য মেয়ের মতো প্রহনের কথা অনুযায়ী মলম নিয়ে প্রহনের দিকে এগিয়ে গেল চৈতি। ঘাড়ি মালিশ করে দাও, ব্যথা করছে খুব। চৈতি সংকোচ বোধ করলো। আঙুলের ডগায় মলম নিয়ে গেলেই থর থর করে কেঁপে উঠল হাতখানি। বেশ কিছুক্ষণ পরও
চৈতির করা সাড়া না পেয়ে চোখ মেলে তাকায় প্রহন। চৈতির হাতের দিকে তাকিয়ে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা আসলেই অনেক ছোট, যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই ব্যর্থ হচ্ছি। চৈতির হাত থেকে মলমটা নিজের হাতে নিতে গেলে দেয় না চৈতি। মেয়ালি কণ্ঠে নরম সুরে প্রহনের উদ্দেশ্যে বলে, আমি মালিশ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। ওদিকে ঘরোয়াভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে প্রহনদের বাড়িতে। বিয়েতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন আর চৈতিদের বাড়ির লোকজন নিয়েই বৌভাতের পর্ব চুকাতে চান রেদওয়ান চৌধুরী। কম হলেও 40 জন মানুষের খাবার রান্না করতে হবে। ছাদের এক কোণায় রান্নার আয়োজন করা হয়েছে। বাবুর্চিদের কাজের তদারকি করছেন রেদওয়ান চৌধুরী এবং প্রহনের মামারা। কাজিনরা সবাই গেস্ট রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। তাদেরই হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি। সেই কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করেই যাচ্ছে চৌধুরী। প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে। পিচ্ছি, মালিশ করছো নাকি হাত বুলিয়ে দিচ্ছ বুঝতে পারছি না। এর চেয়ে জোরে মালিশ করতে আমি পারি না। শোয়া থেকে উঠে বসল প্রহন। চৈতির মুখের দিকে তাকিয়ে বলল, অনেক ধন্যবাদ বাচ্চা, আর প্রয়োজন নেই। দরজায় টোকা পড়ল। প্রহন দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়না নিয়ে দাঁড়িয়ে আছেন। আসো আম্মু। মিসেস ইয়াসমিন মুচকি হেসে ভেতরে প্রবেশ করে বিছানার উপরে হাতে জিনিসগুলো রাখলেন। তারপর প্রহনের উদ্দেশ্যে বললেন, এখন রুম থেকে যাও, আমি আমার মেয়েকে বউ ভাতের জন্য সাজিয়ে দিব। বাহ, তোমার মেয়ে হয়ে গেল। ও তো আমার মেয়ে, এখন যাও তুমি। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন। চৈতির হাতের মুঠোয় মলম দেখে জিজ্ঞাসা করলেন, হাতে মলম কেন, কি হয়েছে? ওনার ঘাড়ে ব্যথা করছিল তাই মালিশ করে দিয়েছি। চৈতির কথা শুনে কিছুটা মুচকি হাসলেন মিসেস ইয়াসমিন। চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, স্বামী সোহাগী হয়ে থাকিস, এখন যা তো ব্লাউজ পেটিকোটটা পরে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিব। মিসেস ইয়াসমিনের কথা বুঝতে না পেরে চৌতি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে বসল, সাজতে হবে কেন? আমার শাড়ি পরতে যে ভালো লাগে না, সামলাতে পারি না। আজ যে তোর বউ ভাত মা, আর বউ ভাতের অনুষ্ঠানে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছে না করলে আর কখনো শাড়ি পরতে আমি বলবো না। চৈতি অবাক নয়নে চেয়ে আছে মিসেস ইয়াসমিনের দিকে। তার মাও তাকে এইভাবে বুঝতে পারেন না তার জানা মতে। আবার পরক্ষণে মনে হয় হয়তো বুঝতে পারে, শুধু প্রকাশ করে না। মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে। চুল আঁচড়ে খোপা করে দিলেন, চোখে গাঢ় করে কাজল টেনে দিলেন। ফর্সা হাতে শোভা পেল ঝকঝকে কয়েকখানা স্বর্ণের চুড়ি, গলায় হার, কানে দুল আর অধর জুড়ে গোলাপের লিপস্টিক। সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন। হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠা আঙুলে আলতো করে কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। তোমাদের সাজগোজ কি এখনো শেষ হয়নি আম্মু? আমি কি আজ গোসল করবো না নাকি? মিসেস ইয়াসমিন দরজা খুলে দিলেন। আমার কাজও শেষ, তুই আসলেও সঠিক সময়ে। আয় ভেতরে আয়, আমি যাই, এখন অনেক কাজ বাকি আছে। প্রহনকে পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন। এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন জানি লজ্জা লাগছে চৈতে। প্রহনের কণ্ঠস্বর শুনেই সে ব্যালকনিতে গিয়ে নিজের আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। রুমের ভিতরে এসে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বার কয়েক ডাক দেয়। পিচ্ছি, কোথায় তুমি? প্রহনের ডাকে চৈত্রের শ্রবণেন্দ্রিয়তে পৌঁছলেও জবাব দেয় না সে। বুকের ভিতর কেমন জানি কম্পন হচ্ছে। অবাক হল প্রহন। রুমের ভেতর থেকে আবার কোথায় গায়েব হয়ে গেল? কি আশ্চর্য! পরক্ষণে মনে হলো হয়তো ওয়াশরুমে গেছে। প্রহন ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়ালো। তোয়ালে রাখা আছে সেখানে, ওটা আনার জন্যই মূলত ব্যালকনিতে যেতে হবে তাকে। ব্যালকনিতে আসতেই আখিজোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবীনা কিশোরীর দেখে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। চৈতির লাজুকতা আরো কয়েক দফা বেড়ে গেল। যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত তারই সামনে পড়তে হলো। লজ্জায় ছেয়ে গেল লাল আভা, গালগুলো লাল হয়ে উঠল, নাক লাল হয়ে গেল, কান অব্দি লাল হয়ে গেছে ওর। পায়ের নখ দিয়ে ফ্লোর খামচে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল ও। প্রহন দেখলেও খুব কাছ থেকেই দেখল তার নবীনা কিশোরী বইয়ের লাজুকতায় ছেয়ে যাওয়া বদনখানি। এক পা করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগলো প্রহন। চৈতি চোখ মুখ খিচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠল সে।
বরফের ন্যায় শীতল হয়ে গেল শরীর। লজ্জাবতী কিশোরী বইয়ে লাজুকলতা আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, লজ্জাময়ী, এত লজ্জা পাওয়ার কারণ কি? সেজেগুজে হাজবেন্ডের সামনে যেতে এত লজ্জা? প্রহনের নিঃশ্বাস ঘাড়ের উপরে পড়তে শরীর জুড়ে ঝংকার দিয়ে উঠল ওর। লজ্জাবতী গাছের মতো একেবারে নুয়ে পড়ল কিশোরী। চৈতির কোমর ছেড়ে দিয়ে দূরে সরে এলো প্রহন। তোয়ালে নিয়ে চলে যেতে যেতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই। তোমাকে এত সুন্দর লাগছে না, বুঝেছো পিচ্ছি? রূপকথার গল্পের সেই শেওড়া গাছের পেতনির মতন লাগছে। তোমাকে আমি এখন থেকে পিচ্ছি পেতনি বলেই ডাকবো, ঠিক আছে? হৃৎপিণ্ডের গতি কমল না চৈতির। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পুরো একদিন পর কলিজার টুকরো মেয়েকে দেখে অশান্ত হৃদয়ে শান্ত হলো সর্দার সাহেবের। বাবার আদরের রাজকন্যা যে চৈতি, সেই আদরের কন্যাকে ছেড়ে থাকতে বাবার তো কষ্ট হবেই। অতি প্রিয় মানুষটাকে দেখে অভিমানরা উড়ে গেল চৈতির মনের কোণ থেকে। সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে। কপালে চুমু খেয়ে আদরে গলায় শুধালেন। ভালো আছিস আম্মা? কান্না আটকে রেখে ধরা গলায় ছোট্ট করে জবাব দিল। হুম। বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি। পরম মমতায় জুনাইদা মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রুফা, সিফা, সাজিব, সাদিক সবার সাথেই কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রেদওয়ান চৌধুরী এক রাশ মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন বাবা মেয়ের সংলাপের দিকে। মেয়েরা এখনো তাকে একটা বারের জন্য বাবা বলে ডাকলো না। গোপনে দীর্ঘ শ্বাস ফেলে ঠোঁটে হাসি মুখে ফুটিয়ে তুললেন সর্দার সাহেব। সাথে আলাপ করতে ব্যস্ত হয়েও পড়লেন। চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছেন প্রবণ। ক্যান্টনমেন্টে থাকলেও সবসময় ক্লিন শেভ করা লাগতো। কয়েকদিন শেভ না করায় খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানিয়েছে তাকে। হাতে ব্র্যান্ডের কালো রঙের ঘড়িটাও বেশ মানিয়েছে। সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানানোর প্রহণ। ওনাদের রেস্ট করতে বলে আবারও রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। রূপা আর সিফা চৈতিকে ঘিরে ধরল। দুজনের মাঝখানে বসিয়ে জিজ্ঞাসা করলো ওকে, চৈতি, আমাদের দুলাভাই কি দিয়েছে বললো না তো? কিছু দেয়নি ভাবি। চৈতির উত্তর শুনে সিফা বলে উঠল, তাহলে হাতে গলায় স্বর্ণের গহনাগুলো কে দিয়েছে? ভালো মা দিয়েছে। তোমার শাশুড়ি? হুম, উনি। তোমার আব্বু যে গয়না দিয়েছে সেগুলো কোথায়? ভালো মায়ের কাছে। রূপা আর কথা বাড়ল না। তবে এটা ভেবে খারাপ লাগছে যে তার একমাত্র ননদকে তার ননদ জামাই কোনো উপহার দেয়নি। প্রহনদের বাড়িতে এখন মানুষে ভরপুর। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী প্রহন আর চৈতিকে নিয়ে কথা বলতে ব্যস্ত। দুইজন দুইজনকে মানিয়ে নিতে পারছে তো? চেষ্টা করছে তো ওরা? চৈতির পড়াশোনা নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব। দেখুন ভাই, আমার মেয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি। আমি ওর স্কুল থেকে পিসটি নিয়ে আসবো। আপনি শুধু ওকে এখানকার ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিলেন। পড়াশোনা খরচ লাগলে আমি দিব। ছি ছি, এটা কি কথা বললেন আপনি? চৈতি শুধু আপনার মেয়ে নয়, প্রহনের সাথে বিয়ে হবার পর থেকেই ও আমার মেয়ে। আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না, এটা কেমন কথা হলো? সর্দার সাহেব এবং রেদওয়ান চৌধুরীর কথার মাঝে কথা বলে উঠল প্রহন। ওনাদের পাশ দিয়ে যাচ্ছিল সে। কথাগুলো কানে আসতেই কিছু বলার প্রয়োজন বোধ করলো সে। পিচ্ছির সরি, চৈতির সবকিছু রেসপন্সিবিলিটি আমার। আমি যেহেতু তার হাজবেন্ড, সেহেতু তার প্রয়োজনের সকল চাওয়া, ইচ্ছে, সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব ও কর্তব্য আমার। সর্দার সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রহন বলল, বাবা, আপনি চৈতির পড়াশোনা ওর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি তো আছি। প্রহনের আমি আছি তো, এই কথাটা এক রাশ প্রশান্তিতে বুক ভরে গেল সর্দার সাহেবের। নিশ্চিত হলেন তিনি, আদরের রাজকন্যাটি সত্যি একজন সত্যিকারের রাজকুমার পেল। সর্দার সাহেবের সাথে চৈতি আর প্রহনকেও নিয়ে গেলেন তিনি। বাবার বাড়িতে যাওয়ার কথা শুনতেই খুশিতে আত্মহারা চৈতি। পুরো একদিনে তার পুরো একটা বছর মনে হয়েছিল। চেনা সে ভিটা, চেনা সে পরিবেশ, চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে। আহা, এ যে কি এক অন্যরকম শান্তি। চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকে দেখতেই পারত না প্রবণ। ভাগ্যিস এসেছিল। এত চঞ্চল এই পিচ্ছি, বুঝতেই পারিনি। চঞ্চল চৈতিকে দেখে প্রহন নতুন এক নাম রাখল, চঞ্চলা হরিণী। সূর্যমামা খেপেছে আজ, ভীষণ তার তেজ। ক্লান্ত বিকেলে আকাশ রক্ত লাল, পরিযায়ী পাখিদের ছাড়াছড়ি আকাশ জুড়ে। সাঁঝবেলা ঘনিয়ে আসছে যে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই
ধরিত্রী জুড়ে নিশীথের গাঢ় তামা নেমে আসবে। চৈতিদের বাড়ির ছাদের এক কোণায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে প্রহন। চৈতিকে হাসতে দেখেছে, ছোটাছুটিও করতে দেখেছে, পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখেছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। কোথায় জামাইয়ের আশেপাশে থাকবে, কখন কি প্রয়োজন তা দেখবে, তা না করে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো জুনাইদা, হাতে বরাবরের মতোই এক কাপ চা। সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মেয়ের জামাই এসছে, অনেক কেনাকাটা করতে হবে। জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন, চৈতির কাণ্ড দেখেছেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে সর্দার সাহেব প্রশ্ন করলেন, কি হয়েছে আমার আম্মা? বাড়িতে আসার পর শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে। এই মেয়ের যে বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাবার বাড়ি বেড়াতে এসেছে, সেই খেয়াল কি আছে তার? জুনাইদা, আমার মেয়ের এত সব মাথায় নিয়ে ঘোরার বয়স হয়নি। তুমি একটু নিরিবিলিতে ওকে বসাবে। জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে। রূপা রান্নাঘরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সিফা পেঁয়াজ কুচি করছে। 2 দিন ধরে রূপার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, বড় বউ, একটু কষ্ট করে মা চৈতিকে ডেকে দাও না। আচ্ছা মা, আমি ডাকছি ওকে। রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল, ছাদ থেকে নামছে। রূপাকে দেখে প্রহন বলল, পিচ্ছিকে একটু ডেকে দিবেন ভাবি? রূপা মুচকি হেসে জবাব দিল, আমার ননদকে ছাড়া বুঝি মন টিকছে না? আসলে তা না, একটু দরকার ছিল তাই আর কি। আমি চৈতিকে ডাকতে যাচ্ছি। রূপা সদর দরজা পেরিয়ে চলে গেল বাগানের দিকে। প্রহন চৈতির রুমের দিকে উদ্দেশ্যে পা বাড়ালো। বাগানে এসে গলা উঁচু করে চৈতির নাম ধরে ডাক দিল রূপা, কিন্তু চৈতির কোনো সাড়া শব্দ পেল না। বাগানের ভেতরে খুঁজতে লাগলো, কোথাও পেল না চৈতিকে। বাগানে চৈতিকে না পেয়ে রূপা ভাবলো ছাদে আছে। পরক্ষণে মনে হলো প্রহন ছাদ থেকেই নেমে এসে চৈতিকে ডেকে দিতে বলেছে। ছাদে থাকলে তো প্রহন ডেকে দিতে বলতো না, তাহলে মেয়েটা কোথায় গেল? একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। রূপা জলদি করে বাড়ির ভেতরে চলে গেল। রান্নাঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, চৈতিকে কোথাও খুঁজে পাচ্ছে না মা। রূপার কথা শুনে ঘাবড়ে গেলেন জুনাইদা। বুকের মাঝে ধক করে উঠল। হাতের কাজ রেখে তিনি সর্দার সাহেবের রুমে ছুটে গেলেন। সহধর্মিণীকে এই রকম ছুটে আসতে দেখে বসা থেকে উঠে সর্দার সাহেব জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বাগানে ছাদে খুঁজে দেখছো ভালো করে? গাছের উপর উঠে বসে নাই তো আবার? বড় বউ গিয়েছিল চৈতিকে ডাকতে, কিন্তু ও কোথাও চৈতিকে খুঁজে পায়নি। বাগানের ছাদে কোথাও নেই। চিন্তায় কপালে ভাঁজ পড়ল সর্দার সাহেবের। মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন তিনি। জুনাইদা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। জুনাইদার পিছনে পিছনে সর্দার সাহেবও গেলেন। জুনাইদা সবাইকে ডেকে নিয়ে গেলেন চৈতিকে খোঁজার জন্য। আর যদি মেয়েটা নিজে থেকে লুকিয়ে থাকে, খুঁজে পেলে ঠাটিয়ে এক চড় খাবে আমার হাতে। মনে মনে কথাগুলো বললেন জুনাইদা। বেশ খানিকক্ষণ খোঁজার পরও চৈতির দেখা মিলল না। এত সময় পরও চৈতিকে রুমে আসতে না দেখে রুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বাড়ি ফাঁকা, কেউ নেই। ব্রু কুচকে গেল প্রহনের। হঠাৎ করেই সবাই গেল কোথায়? বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পেয়ে সেখানে যায় প্রহন। আব্বু, আমাকে গাছের উপর থেকে নামাও। আচমকা চৈতের গলার স্বর শুনে সবাই চুপ হয়ে যায়। সবাই গাছের উপরে দেখতে থাকে। প্রহনের চোখ পড়ে চৈতে যে গাছে ঝুলে আছে, সেই গাছের মগ ডালে। বিচলিত কণ্ঠে প্রহন বলে উঠল, পিচ্ছি তো এত উপরে কেন উঠছো? শক্ত করে গাছের ডাল চেপে ধরো, ভয় পেও না। প্রহনের দৃষ্টি অনুসরণ করে সবাই চৈতির দিকে তাকালো। সর্দার সাহেবের বুকের উপর থেকে যেন ভারী পাথর সরে গেল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। প্রহর নিচ থেকে চৈতিকে গাছ থেকে নামার কৌশল শিখিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সদস্য হওয়ার ফলে এইসব ট্রেনিং তার নেওয়া হয়েছে। প্রহনের কথা মতো চৈতি মগডাল থেকে অনেকটাই নিচে নেমে আসে। ভয়ে যান যায় যায় অবস্থা। মনে মনে সে প্রতিজ্ঞা করেই ফেলেছে আর জীবনে এত বড় গাছে উঠবে না। গাছের গোড়ার কাছাকাছি আসতেই হাত ফসকে পড়ে যায় চৈতি। পড়ে যাওয়ার সময় গলা ফাটিয়ে বলে, মাটিতে পড়লে মরে যাব আমি, আমাকে ধরো।
চৈতির কথা সবাই বুঝে ওঠার আগেই ধপ করে মাটিতে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে চৈতির দিকে। সর্দার সাহেব ছুটে এলেন মেয়ের কাছে। বাবাকে দেখেই আহ্লাদে কেঁদে উঠল চৈতি। গলা ফুলিয়ে নাক টেনে টেনে কান্না করছে। প্রহন আরেক দফা অবাক হয়ে কান্নারত চৈতিকে দেখছে। সর্দার সাহেব পরম মমতায় চৈতিকে দাঁড় করিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলেন। একটু আগেই বয়ে যাওয়া ঝড়ের মতো অশান্ত মনটা এক নিমেষেই শান্ত হয়ে গেল। মেয়ের কান্না থামাতে আদরে গড়ায় বললেন, কিছু হয়নি আম্মা, কাঁদে না। চৈতির বাবার মুখের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ডান হাতটা এগিয়ে দিয়ে পড়ল। কেটে গেছে। চৈতির কথা শুনে প্রহন হাত ধরে দেখতে লাগলো। সত্যি হাতের কোণেই ছিলে গেছে, সেখান থেকে এই রক্ত বের হচ্ছে। বেশ হয়েছে, বানরের মতন আরো গাছে গাছে লাফা। যা, নামলি কেন? গাছের ডালে রাতে থেকে যেতি, শয়তান মেয়ে। দুনাইদা, আমার আম্মাকে আর তিলে আনা তো, এমনিতে হাতের কোনোই ছিলে গিয়েছে। যাও, বাড়ির ভিতরে যাও। ছোট থেকেই এই আপনার আশকারা পেয়ে পেয়ে এত বেপরোয়া হয়েছে, আদরে আদরে বাদর করে তুলেছেন। জুনাইদার কণ্ঠে যথেষ্ট রাগ। চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন তিনি। তার পেছন পেছন রূপা আর সিফাও চলল। সর্দার সাহেব মুচকি হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, বুঝলে বাবা, এই মেয়ের জন্য তোমার শাশুড়ি বিরুদ্ধে যেতে হয় আমার, আর এত এত কথা মুখ বুঝে কমতে হয়। মেয়ের রাগ সব আমার উপর ঝাড়ে। ঘড়ির কাঁটায় তখন সময় 7:25। চৈতির ডান হাতের কনুইয়ে রক্ত পরিষ্কার করে বেশ দক্ষ হাতে ব্যান্ডেজ করে দেয় প্রহন। বিছানায় আটশোয়া হয়ে বসে আছে চৈতি। তার পাশে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। টেবিলের উপরে সাজিয়ে রাখা বইগুলোর দিকে চোখ পড়তেই নড়ে চড়ে বসলো চৈতি। তাকে এত নড়তে দেখে প্রহন জিজ্ঞাসা করল, কি হয়েছে পিচ্ছি? আমার আসলে বই পড়তে খুব ইচ্ছে করছে। কোন ধরনের বই? চৈতি টেবিলের উপরে রাখা বইগুলোর দিকে তাকিয়ে উত্তর দিল, পাঠ্য বই। গল্পের বই ছেড়ে পাঠ্য বই পড়তে ইচ্ছে জাগে? বাহ, বেশ ভালো তো। কোন বিষয় নিয়েছে নবম শ্রেণীতে? সায়েন্স। গুড স্টুডেন্ট। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, ভিনেগারে কোন ধরনের অ্যাসিড থাকে? এই প্রশ্নের উত্তরটা জানা আছে চৈতির। স্কুলে একদিন স্যার বলেছিলেন, সেটাই মাথায় রেখেছিল সে। তাই দেরি না করে চট করেই উত্তর দিয়ে দিল, ইথানিক অ্যাসিড। রাইট। তুমি খুব ভালো ছাত্রী পিচ্ছি। পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে ভালো লাগলো, কিন্তু এখন পড়তে হবে না, কয়েকদিন পর থেকেই শুরু করে দিও। চৈতি ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। অন্যদের সাথে কথা ঝুড়ি নিয়ে বসা চৈতি প্রহনের সামনে কতই না শান্ত। পিচ্ছি, বাবাটা দাও তো। প্রহনের কথা মতো বিনা বাক্যে প্রহনের দিকে পা বাড়ায় চৈতি। পকেট থেকে একটা পায়েল বের করে সযত্নে চৈতির পায়ে পরিয়ে দিল। ভাবিদের দেখিয়ে দিও, এই পায়েলটা তোমার হাজবেন্ড তোমাকে পরিয়ে দিয়েছে। পাটা বড্ড খালি খালি লাগছিল, একটা পায়েলের প্রয়োজন ছিল। হঠাৎ অভ্যস্ত জীবনের সব পাল্টে গেল। নিজের জীবনের সাথে জড়িয়ে গেল অন্য কেউ, যার আশা কখনোই করিনি। জীবনের নিয়মে কখন কোথায় কিভাবে যেন এক নিমিষে বদলে যায় সব কিছু, পাল্টে যায় পথ। জীবন। ঘড়ির কাঁটায় রাত 1টা। ঘুমন্ত চৈতির পাশেই শুয়ে আছে প্রহন। ঘুম নেই চোখ জুড়ে। মাথার মধ্যে হাবিজাবি চিন্তা ঘুরপাক খাচ্ছে, যার কোনো যুক্তি নেই। ঘাড় ঘুরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন। গোলাপি রঙের ডিম লাইটের মৃদু আলোতে পুরো রুম আলোকিত। প্রহনের থেকে বেশ দূরত্ব বজায় রেখে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে চৈতি। প্রহন চোখ সরিয়ে ফেলল। কপালের উপরে এক হাত রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো ও, কিন্তু ঘুমপড়িরা যেন আজ শপথ করেছে কোনোভাবেই প্রহনের চোখে ধরা দিবে না সে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সর্দার সাহেব। চিন্তায় ঘুম নেই চোখে। বাজার থেকে বাড়ি ফেরার পথে খবর পেলেন রিফাত ঢাকাতে এসে গেছে। অজানা আশঙ্কায় বুকের ভেতরে কেঁপে উঠছে সর্দার সাহেবের। চৈতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল সর্দার সাহেবকে, তিনি কড়া গলায় না করে দিয়েছিলেন। এমন জঘন্য একটা ছেলের হাতে কিছুতেই নিজের মেয়েকে তুলে দিতে রাজি ছিলেন না সর্দার সাহেব। কত হুমকি দিল রিফাত। এত মেয়েকে সে আপনার মেয়েকে পছন্দ করেছি, বিয়ে করতে চেয়েছি। ওরে যদি বিয়ে করতে না পারি তাহলে এই দুনিয়া ছাড়তে হবে আপনার মেয়েকে, কথাটা মাথায় রাখেন। রিফাতের কথাটা মনে পড়তেই কেঁপে উঠল সর্দার সাহেব। ছেলেটা যে ভীষণ খারাপ। শোয়া থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বসে থাকেন উনি। আদরের মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল বাবার মন। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে দরজার সামনে যেতেই মনে পড়ল
মেয়ের তো বিয়ে হয়ে গেছে, নিজের হাতে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন তিনি। প্রহন আছে চৈতির রুমে। সর্দার সাহেব বিষণ্ণ মনে ব্যালকনিতে চলে গেলেন। সেখানে রাখা চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নিশীথিনীর গাঢ় আমা দূর করে পূর্ব দিগন্তে উদয়মান দিনমণির রাঙা প্রভায় রঙিন হয়ে উঠেছে ধরিত্রী। বুকের উপরে ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে যায় প্রহনের। চোখ মেলে তাকাতেই চৈতির ঘুমন্ত মুখটা নজরে এলো। ঘুমের ঘোরেই আষ্টে পৃষ্ঠে জড়ি ধরে আছে। জানলার পর্দার ফাঁক বাইরে তাকানো প্রহন। অনেক বেলা হয়ে গেছে। জানলার পর্দার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। চৈতিকে নিজের কাছ থেকে সরাতে চাইলেও মেয়েটা আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ঘুমের মধ্যেই বীর বীর করে বলে, আম্মু আরেকটু এমন করে থাকো না, আমি ঘুমাই। চৈতির বীর বীর করে বলা কথা শুনে কপাল চাপড়াতে থাকে প্রহন। ঘুমন্ত চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে মৃদু স্বরে ডাকলো, পিচি ওঠো, সকাল হয়ে গেছে। নড়ে চড়ে উঠল চৈতি। প্রহনের কাছ থেকে সরে গিয়ে ঘুমের মধ্যেই উত্তর দিল, কয়টা বাজে? বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে সময় দেখে প্রহন জবাব দিল, 7:55, 8টা বেজে গেছে মনে করো। পিচ্ছু বইয়ের আবদার কি অপূর্ণ রাখা যায়? হয়তো যায়, কিন্তু প্রহন তা অপূর্ণ রাখতে চায় না। এতে পাপ হবে, ভীষণ পাপ। প্রহন আর ডাকলো না। থাকুক না, ঘুমাক নাও। শোয়া থেকে উঠে গেল সে। ড্রয়িং রুমের সোফায় প্রহনকে বসে থাকতে দেখে রূপা বলে উঠল, চৈতি এখনো ঘুম থেকে ওঠেনি? না, ঘুমাচ্ছি। রূপা আর কিছু না বলে চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বেশি বেলা করে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে না। রূপা চৈতির রুমে এসে দেখলো ঘুম থেকে উঠে বসে চোখ কচলাচ্ছে চৈতি। রূপার চোখ পড়ল চৈতির পায়ের দিকে। পায়েটা কি চৈতি? রূপার কথা বুঝতে না পেরে লাফিয়ে উঠল চৈতি। ভয় পাচ্ছ কেন? যোগ না তো, পায়েলটার কথা বলেছি। যেভাবে বলছো মনে হয়েছে যোগ ধরেছে পায়ে। দুই হাত দিয়ে চুলের খোপা করতে করতে চৈতি ছোট্ট করে উত্তর দিল, উনি। মুচকি হাসল রূপা। আংটি দেয়নি? বেশিরভাগ ক্ষেত্রেই তো সবাই আংটিই দেয়। তোমার ভাইয়াও তো দিয়েছে। জানি না, আমি শুধু রাতে পায়েলটা পরিয়ে দিয়েছেন। সবার যে ভিন্ন জিনিস দিয়েছে, ব্যাপারটা সুন্দর। চৈতির রুমের জানলার পর্দা সরিয়ে দিতে দিতে রূপা বলে উঠল, শ্বশুরবাড়িতে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থেকো না, মানুষ খারাপ বলবে। ওই দিন 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। কেউ কিছু বলেনি? না, কি বলবে? নতুন নতুন কেউ কিছু বলে না, আস্তে আস্তে সবাই বলবে। রূপার কথায় উত্তর দিল না চৈতি। উঠে ওয়াশরুমে চলে গেল। ভবিষ্যতে কি হবে তা তখনই দেখা যাবে। 4 দিন প্রায় কেটে গেল। প্রণের ছুটি আর মাত্র 3 দিন আছে। চৈতিকে নিয়ে বাড়ি ফিরে আসার সময় মেয়েটা অনেক কান্নাকাটি করেছে আজ। মেয়ের কান্না দেখেছেন জুনাইদা। সর্দার সাহেবেরও মন খারাপ ছিল। মন সায় দিচ্ছিল না মেয়েকে যেতে দিতে, কিন্তু তিনি নিরুপায়। চাইলে আরও একদিন চৈতিকে নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু আপদ এসে জুটেছে গ্রামে। মেয়ের কোণে কোনো প্রকার ক্ষতি চান না সর্দার সাহেব। বিকেলের দিকে নিজেদের রুমে শুয়ে আছে প্রহন। চৈতি রুমে নেই। রান্নাঘরে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করছে, আর মিসেস ইয়াসমিন সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। আসরের আজান দিয়েছে অনেকক্ষণ আগেই, পরন্তু বিকেলে এই সময়টাও চা খাওয়ার রোজকার রুটিনের মধ্যে পড়ে প্রহনের। রুম থেকেই চৈতিকে ডাক দিল, পিচি 1 কাপ চা দিয়ে যাও তো। প্রহনের আদেশ শুনে মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন, আমার ছেলেকে কি জাদু করেছিস বল তোমার? বিয়ের আগে তো বিয়ে করতে রাজিই ছিল না, আর এখন কোনো কিছু লাগলেই তোকে খুঁজছে। মিসেস ইয়াসমিনের কথায় খানিক লজ্জা পেল চৈতি। তা দেখে মিসেস ইয়াসমিন চৈতির হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে বললেন, এত লজ্জা পাওয়ার কিছু নেই, যা চাটা ওকে দিয়ে আয়। উপর নিচ মাথা নেড়ে সায় দেয় চৈতি। চায়ের কাপ হাতে নিয়ে প্রহনের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন মিসেস ইয়াসমিন। রুমে এসে প্রহনকে দেখল না চৈতি, কিন্তু চৈতিকে দেখল প্রহন। গম্ভীর কণ্ঠে বলল, আমি ব্যালকনিতে আছি। প্রহনের কণ্ঠস্বর শুনে সেদিকে এগিয়ে যায় চৈতি। প্রহন আকাশের দিকে তাকিয়ে আছে। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। চৈতির হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিতেই ঠোঁট আর জিহ্বা পড়ে যায় প্রহনে। তা দেখে হেসে কুটি কুটি হচ্ছে চৈতি। চৈতির হাসি দেখে ভ্রু কুচকে চৈতির দিকে তাকালো প্রহন। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে জিজ্ঞাসা করল, এত হাসার কি আছে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। চৈতির বলা কথাটা শুনে চুপ হয়ে গেল প্রহন।
মেয়েটা কত বড় একটা সত্যি বলল না। আসলে কোনো কিছু নিয়েই অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না। চৈতির বলা কথাটা শুনে বেশ কিছুক্ষণ থম মেরেছিল প্রহন। কেন জানি কথাটা তার মন ছুঁয়ে গেল। সন্ধ্যায় প্রহনকে বাইরে বের হতে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, ফেরার সময় তোর পিচ্ছি বইয়ের জন্য চকলেট নিয়ে আসিস। তুমি না বললে নিয়ে আসতাম। কত মহব্বত বইয়ের প্রতি। বিয়ের জন্য তো রাজি হতে চাইছিলি না, বিয়ের 2 দিনে এত মহব্বত বইয়ের প্রতি, এত ভালোবাসা। ভুল বলেছ, ভালোবাসা না, এইসব আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওর বাবাকে আমি কথা দিয়েছি ওরে কখনো কষ্ট পেতে দিব না। আমি শুধু সেই কথা রাখার চেষ্টা করছি এবং বিয়ে নামক বাঁধনে জড়িয়ে আমার ওপরে যে দায়িত্ব পড়েছে আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন বললেন, শুধু দায়িত্ব পালন করলেই সংসার করা যায় না। দায়িত্ব পালনের মধ্যে শুধু এসব কিছু পড়ে না, ভালোবাসাও প্রয়োজন পড়ে। স্বামীর ভালোবাসা ছাড়া একটি মেয়ে কখনোই সুখী হতে পারে না। ওদিকে প্রহন তখন একজন সেনা কর্মকর্তার সাথে দেখা করতে গেল নিজের বাসা থেকে। ওনার সাথে দেখা করে বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান নাইমুল ইসলামের সাথে দেখা করলো। ওই সেনা কর্মকর্তা বেশ বড় পদে চাকরি করেন, কিন্তু প্রহনের সাথে তার সম্পর্ক ট্রেনিংয়ের সময় থেকে খুব ভালো। প্রহন বিজিবি প্রধানের সাথে দেখা করে বলল, স্যার, আমার মনে হয় না শরীফ শেখ বা তার কোনো লোক এখন আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করবে। আমার মনে হয় তারা এই বর্ডারের দিকে গোপন পাচারের যে রাস্তা আছে সেগুলো বেশি ব্যবহার করবে। তাই আপনার সাহায্য আমাদের খুব প্রয়োজন ওদেরকে ধরার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না ক্যাপ্টেন চৌধুরী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনি যে কোনো সহযোগিতার জন্য আমাদেরকে কল করতে পারেন, আমরা সবসময় প্রস্তুত আছি। আর বর্ডারের দিকে কোনো পাচার হলে তার জন্য আমাদের টিম সর্বদা দায়িত্ব পালন করবে। যদি কোনো সন্দেহজনক কিছু দেখি তাহলে তাদেরকে আটক করব। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাকে সময় দেবার জন্য। এরপর তারা সেখান থেকে চলে আসলো। প্রহন কিছুতেই শান্ত হতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত ওই পুরো গ্যাংটাকে পিষে ফেলতে পারবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি হবে না। খোলা জানালায় ফিকে রোদ্দুরের নবীনা কিশোরী কোমল আধারে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। হাঁটতে গিয়ে তার সামলাতে না পেরে কুচির ভাঁজে পা আটকে অগোছলো হয়ে শাড়ি কুচিটা খুলে যায়। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল সে। সবাই তৈরি হয়েছে রেদওয়ান চৌধুরীর বন্ধুর মেয়ের হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য। রেদওয়ান চৌধুরীর কলেজ লাইফের খুব ভালো বন্ধুর মেয়ের বিয়ে। কতবার করে নিমন্ত্রণ করে গেল, না গেলে খুব বাজে দেখাবে বিষয়টা। চৈতি জানে না শাড়ি পরে এত সাজগোজ করার কারণ। মিসেস ইয়াসমিন শাড়ি পরিয়ে দিয়েছেন, সাজিয়েও দিয়েছেন, তো শব্দটিও করেনি চৈতি। শাড়ির কুচি অগোছালো রেখেই বিছানায় বসে পড়ল সে। প্রহন সবে বাইরে থেকে এসেছে। গাল ফুলিয়ে চৈতিকে বসে থাকতে দেখে প্রহন প্রশ্ন ছুড়ল, গাল ফুলে বসে আছো কেন পিচ্চি? কি বলবে চৈতি? শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে নাকি চুপচাপ বসে থাকবে বুঝে উঠতে পারছে না। চৈতির উত্তর না পেয়ে প্রহন আবারও জিজ্ঞাসা করল, কি হয়েছে আমাকে বলো। আসলে আমার পায়ের সাথে আটকে শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে। প্রহন মুখ ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। চৈতির কাছে গিয়ে হাত ধরে টান মেরে সোজা দাঁড় করিয়ে দিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল প্রহন। চৈতিকে ডাকার জন্য মিসেস ইয়াসমিন প্রহনের রুমের সামনে আসেন। দরজার সামনে দাঁড়িয়ে থেকে খুব যত্ন সহকারে প্রহনকে চৈতির শাড়ির কুচি ঠিক করতে দিতে দেখে মুচকি হাসলেন। হাতের মোবাইলটা দিয়ে তাদের আড়ালে ক্যান্ডিড একটা ছবি তুলে নিলে। চৈতির শাড়ির কুচি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো প্রহন। ভালো করে একবার চৈতির দিকে তাকালো। একটা কিছুর অভাব আছে, সেই জিনিসটা থাকলে পরিপূর্ণ হতো চঞ্চলা হরিণীর সাজটা। বিছানার উপরে রাখা হলদে রঙের পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রহন। মিসেস ইয়াসমিন যথেষ্ট শৌখিন। কোথাও যাওয়ার সময় চৈতি আর প্রহনের জন্য একরঙা ড্রেস বের করে রাখেন উনি। মিসেস ইয়াসমিনের এইসব কাণ্ডে চৈতি বেশ অবাক হয়। উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটাকে হলদে রঙের পাঞ্জাবিতে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। চৈতি আজ প্রথমবার প্রহনের দিকে ভালো করে তাকালো। এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তার নিজস্ব মানুষটাকে। ব্র্যান্ডের কালো ঘড়িটা হাতে পড়তে পড়তে প্রহন চৈতিকে বলল, এই বাচ্চা কি দেখছো এমন করে? একবারেই দেখে মুখস্থ করে ফেলবে নাকি আমাকে? একটু কমিয়ে দেখো, সারা জীবন আমাকে আবার দেখতে দেখতে বিরক্ত না হয়ে পড়ো।
আমি তো তোমার আছি। সো কমাই দেখো পিচ্ছি পেতনি। প্রহরের কথায় খানিকটা লজ্জা পেল চৈতি। আমি তোমারই আছি কথাটা বুক কেঁপে উঠল কিশোরী চৈতির, যার কথা জানালো না প্রহন। লজ্জায় মুখখানি রক্তবর্ণ ধারণ করেছে, চোখ নামিয়ে নিল, ফ্লোরের উপরে দৃষ্টি নিবদ্ধ করলো ও। চৈতির লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজেই প্রহন বলে উঠল, লজ্জার ড্রাম একেবারে। সামান্য কথাতেই এত লজ্জা? বাহ ভালো, কপাল করে লজ্জা মেয়ে পেলাম একটা। ড্রয়িং রুম থেকে মিসেস ইয়াসমিন প্রহন আর চৈতিকে ডাক দিলেন। ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। প্রহনের পিছন পিছন চৈতিও চলল। সিঁড়ি বেয়ে নামার সময় ঘটল আর এক বিপত্তি। পা ফসকে পড়ে যেতে গিয়েও প্রহনের কাঁধের উপরে শক্ত করে খামচে ধরে। এক্ষুনি গড়িয়ে পড়ে অঘটন ঘটে যেত। ভাগ্যিস প্রহন সামনে ছিল। পেছনে ফিরে চৈতিকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শাড়ি সামলাতে না পারলে পড়তে যাও কেন? নিচে থেকে দাঁড়িয়ে মিসেস ইয়াসমিন চৈতিকে করা প্রশ্নের উত্তর দেন, আমি পড়িয়েছি চৈতিকে। অন্য ড্রেস পরলেও তো পারতেই। পিচ্ছি মেয়ে এই শাড়ি সামলাতে গিয়ে কতবার হিমশিম খাচ্ছে দেখছো না? প্রহনের কথা শুনে চৈতি ধীর কণ্ঠে জবাব দিল, শাড়ি সামলাতে শিখছি, তাই আরো বেশি বেসামাল হয়ে যাচ্ছে। মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন। শাড়ি সামলাতে হবে না, অন্য ড্রেস পরে আসো যাও। শাড়ি সামলাতে না পারলে আপনাকে সামলাবো কি করে? চৈতির এমন কথায় বাকরুদ্ধ প্রহন। মিসেস ইয়াসমিন আর রিদওয়ান চৌধুরী মুখে হাত দিয়ে মিটিয়ে হাসছেন। প্রহন আর কিছু বলার মতো পেল না, চুপ করে চলে গেল। প্রহনকে চুপ করে চলে যেতে দেখে মনে মনে হাসলো চৈতি। যাক, চুপ করে দেওয়া গেল। গাড়ি করে যাওয়ার সময় প্রহনের চোখ পড়তেই সেই কাঙ্ক্ষিত জিনিসটা, যেই জিনিসটার কারণে তার চঞ্চলা হরিণীর সাজ অসম্পূর্ণ রয়ে গেল। গাড়ি থেকে নেমেই ফুটপাতের পাশে অবস্থিত দোকান থেকে তাজা গোলাপ আর বেলি ফুল কিনে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে আবারও গাড়ির কাছে ফিরে আসলো। চৈতি পাশে বসেই ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করে প্রহন। কৌতূহলী চৈতি হঠাৎ প্রহনকে জিজ্ঞাসা করে উঠল, কোথায় যাচ্ছি আমরা? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেই প্রহন উত্তর দিল, আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে। চৈতি আর কিছু বলল না, চুপ করে বাইরের দিকে দৃষ্টি আবদ্ধ করলো। প্রহন এক পলক চৈতির দিকে তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে গেল গাড়ি থেকে নেমেই প্রহন দাঁড়ালো। মিসেস ইয়াসমিন আর রিদওয়ান চৌধুরীর সঙ্গে চৈতিও ভেতরে চলে যেতে লাগলো। পেছন থেকে চৈতিকে দাঁড়ানোর জন্য ইশারা করে প্রহন। শান্ত মেয়ের মতো চৈতিও দাঁড়িয়ে পড়ল। চৈতিকে দাঁড়িয়ে থাকতে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, কিরে মা, দাঁড়িয়ে পড়লে কেন? পিচি আমার সাথে যাবে, তুমি আব্বুর সাথে চলে যাও আম্মু। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন আর দ্বিমত করলেন না, দ্রুত পা চালিয়ে চলে গেলেন। মিসেস ইয়াসমিন চলে যেতেই প্রহন চৈতির দিকে এগিয়ে আসে। ভ্রু কুঁচকে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে নিজের হাতে সযত্নে চৈতির চুলের খোপায় পরিয়ে দেয় প্রহন। চৈতি অবাক হয়ে শুধু প্রহনের কর্মকাণ্ড দেখে যাচ্ছে। ফুল পরিয়ে দিয়ে চৈতির কাছ থেকে সরে এসে চৈতির দিকে তাকিয়ে মুচকে হেসে বলে, এইবার পারফেক্ট হয়েছে। ডান হাত দিয়ে খোপায় গুজে দেওয়া ফুল স্পর্শ করে চৈতি। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, খুব সুন্দর লাগছে পিচ্ছি। সুন্দরও বলল, আবার পেতনিও বলল। এটা কোন ধরনের প্রশংসার মধ্যে পড়ে বুঝল না চৈতি। প্রহন আলতো করে চৈতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করলো। প্রহনের স্পর্শ পেয়ে কেঁপে উঠল চৈতি। এই প্রথম অন্য কোনো পুরুষ বিনা অনুমতিতে তার হাত ধরার সাহস পেল। চৈতি কিছু বলল না, কিচ্ছু না। বিয়ে বাড়িতে মানুষের ভিড়, এত এত ছেলে মানুষের ভেতরে দুই হাত দিয়ে চৈতিকে আগলে ভেতরে নিয়ে যায় প্রহন। বিয়ে বাড়ির কোনো রুম খালি নেই, রুমগুলোতে মানুষে ভরপুর। রিদওয়ান চৌধুরী ওনার বন্ধু আফজাল হোসেনের সাথে আলাপ করতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে এগিয়ে আসে। বিয়ের কনেকে দেখতে যাবেন চৈতিকে সাথে নিয়ে। প্রহন চৈতিকে সাবধানে থাকতে বলে বাবার কাছে এগিয়ে গেল। আফজাল হোসেনকে সালাম দিয়ে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। মিসেস ইয়াসমিন চৈতির সাথে হাত ধরে বউ দেখতে চলে গেলেন। এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছে চৈতির। মানুষের হয়েছে মুখরিত চারপাশ। কনেকে এখনো সাজানো শেষ হয়নি। রুমের দরজা বন্ধ করে পার্লারের লোকেরা সাজাচ্ছে। বিয়ের অনুষ্ঠান পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়েছে মিসেস ইয়াসমিনের। বেশ অনেক দিনের পুরনো সখীকে দেখে তার সাথে কথা বলতে থাকেন মিসেস ইয়াসমিন। ওদিকে
শরীফ শেখ এবং রফিক মির্জা দেশে ফিরে এসে তাদের গোপন আস্তানায় চলে গেল। সেখানে যাওয়ার পর মাহিন তাদেরকে নিয়ে গেল তাদের গোডাউনে। নির্মম এক গোডাউন, যেখানে আগে বিভিন্ন পণ্য মজুত করে রাখা হতো, সেখানে আজ স্বয়ং জলজান্ত মানুষকে আটকে রাখা হয়েছে। সাথে রয়েছে হাজার হাজার মাদক দ্রব্য ভর্তি কার্টুন। শরীফ শেখ এবং রফিক মির্জা তাদের গোডাউনে পৌঁছে সব কিছু দেখতে লাগলো। প্রায় 60 থেকে 70 জন মেয়েকে বন্দি করে রাখা হয়েছে এখানে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সবার মনের মধ্যে মৃত্যুর ভয়। কিন্তু তাদের মধ্যে একটা মেয়ে হঠাৎই মাথা তুলে তাকালো। সেই তো মরবে, তাহলে প্রতিবাদ করে মরাটাই উত্তম। তাই মেয়েটা চিৎকার করে বলল, আপনারা আমাদেরকে এখানে কেন বন্দি করে রেখেছেন? আমাদেরকে চাকরি দেওয়ার কথা বলে এখানে আটকে রাখা কারণ কি, আমরা কি জানতে পারি? মেয়েটার হঠাৎ চিৎকার শুনে সবাই হতভম্ব হয়ে গেল, কারণ দীর্ঘ 1.5 মাস ধরে এখানে বন্দি আছে, কিন্তু কখনো কেউ মুখ থেকে একটা টুর শব্দ তাদের বিরুদ্ধে বের করতে পারেনি। সেখানে এই মেয়ের এত সাহস! শরীফ শেখ এবং রফিক মির্জা তার দিকে তাকালো, এরপর চিৎকার করে হাসতে শুরু করলো। এই হাসি দেখে মেয়েটা কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু সেটা তার চেহারায় প্রকাশ পেল না। সে আবারও বলল, তোমাদের দুজনের এই বিকৃতি হাসি দেখে যদি মনে করো আমি ভয় পেয়ে গেছি, তাহলে তোমরা ভুল ভাবছো। আমাদেরকে এখান থেকে ছেড়ে দাও, না হলে তোমরা সবাই মরবে। এই কথা বলতেই হাসিটা যেন কয়েকশো গুণ বেড়ে গেল। শরীফ শেখ এগিয়ে গেল মেয়েটার দিকে, এরপর তার চুলের মুঠি ধরে বলল, ও রিয়েলি? কে মারবে আমাদেরকে? তুই? তুই জানিস তোর মতো কয়েক হাজার মেয়েকে এই শরীফ শেখ পাচার করেছে, আর তুই আমার বিরুদ্ধে বড় বড় কথা বলছিস? তোর এত বড় সাহস হয় কি করে? তুই জানিস আমার হাত কত উপরে? মেয়েটার ভিতরে কি ভর করেছে সেটা হয়তো সে নিজেও জানতে পারেনি। সে শরীফ শেখের মুখে থুতু মেরে দিল, এরপর বলল, তোর হাত কোথায় সেটা আমার দেখার বিষয় নয়। আমার কাছে তুই একটা জঘন্যতম নিকৃষ্ট মানুষ। আসলে তুই মানুষ না, তোর উপরটাই শুধু মানুষের মতো দেখতে। আসলে তুই একটা নর্দমার কীট, যে নোংরা নর্দমায় থাকে এবং পুরো পৃথিবীটাকে নোংরা মনে করে, এবং তার নর্দমাটাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গা মনে করে। তুই হচ্ছিস সেরকম একটা জীব। শরীফ শেখ নিজের রাগ আর কন্ট্রোল করতে পারল না, কয়েকটা থাপ্পড় দিয়ে দিলেন মেয়েটার গালে। এরপর মাহিনের কাছে আসলেন, এসে মাহিনের দিকে তাকিয়ে বললেন, এই মেয়েটার অনেক তেজ, ওকে বিদেশে পাচার করার আগে ওর তেজ কমানো দরকার। আজকে রাতে আমাদের আড্ডায় ওকে পাঠিয়ে দিবি। ওর মাধ্যমে আজকে আমি আমার আড্ডা শুরু করব। মাহিন শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো, এরপর চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। তখন মেয়েগুলোর হাত পা ভয়ে শুধু কাঁপছিল। শরীফ শেখ কিছুটা এগিয়ে আবারও ফিরে আসলো, এরপর মাহিনের দিকে তাকিয়ে বলল, মাহিন, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আগামী 3 দিন পর এই মেয়েগুলোকে পাঠানো হবে। তবে এবার আর আমরা সড়কপথে পাচার করব না। এই মেয়েগুলোকে সমুদ্র দিয়ে পাঠাতে হবে, না হলে আমরা ধরা পড়ে যেতে পারি। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রাখবো। ওরা সবাই প্রস্তুত আছে, আপনি বললেই আমি তাদেরকে পাঠিয়ে দিতে পারি। সেটার প্রয়োজন নেই, আমি সময় মতো জানিয়ে দিব। আর এই মেয়েটাকে মনে করে আজকে আমার কাছে পাঠাবে, ওর তেজ আমি বের করে দিব। মেয়েটা আর কিছু বলল না, শুধু জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। মুখ ফুটে উঠল ভয়ঙ্কর ঘৃণায়। সে চায় না এই নৃশংস জীবন কাটাতে, সেজন্য মনে মনে স্থির করে নিল তাকে কি করতে হবে। সে জানে এখানে আত্মহত্যা করার মতো কোনো উপায় নেই, কারণ তারা জানে এখানে অনেক মেয়ে নিজের আত্মমর্যাদাকে নিজের জীবনের চেয়েও উপরে মনে করবে। সেজন্য তারা নিঃসন্দেহে নিজের জীবনটা এখানে বিলিয়ে দিবে। মেয়েটাকে 2টা ছেলে টানতে টানতে নিয়ে একটা রুমে ধাক্কা মেরে ফেলে দিল। এরপর ভিতরে থাকা একটা মেয়েকে বলল এই মেয়েকে প্রস্তুত করে দিতে, ও আজকে বসের আড্ডায় যাবে। মেয়েগুলো মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানালো। মেয়েটাকে গোসলের জন্য পাঠানো হলো। তখনই মেয়েটা নিজের জীবন দিয়ে দেওয়ার উপায় পেয়ে গেল। গোসলের জন্য দেওয়া জামাটাকে নিজের গলার সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। শেষ মুহূর্তে এসে বাঁচার জন্য সবারই তো ইচ্ছা জাগে। মেয়েটারও হয়েছিল তেমনটাই, কিন্তু চোখের সামনে ভেসে উঠেছিল সেই বিকৃত হাসি। এই হাসির কথা মনে হতেই সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের গলার সাথে জামাটা চেপে ধরে এবং আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসলো। হয়তো এটা অন্যায়,
এটা পাপ, কিন্তু মেয়েটার কাছে এখন এটা একটা মুক্তি। এই ভয়ঙ্কর জীবন থেকে চিরদিনের জন্য মুক্তি। এদিকে চৈতি একা দাঁড়িয়েছিল। অচেনা একটা ছেলে চৈতির সামনে এসে দাঁড়াতেই ঘাবড়ে যায় চৈতি। ছেলেটাকে দেখে অল্প বয়সের মনে হলো চৈতির কাছে। 19 কিংবা 20 হবে তার বয়স। ছেলেটা চৈতির দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। অস্বস্তিতে দম আটকে যাচ্ছে চৈতির। কিছুক্ষণ পর ছেলেটা চৈতির উদ্দেশ্যে বলে ওঠে, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। মাকে আর চৈতিকে নাস্তা করার জন্য ডাকতে আসছিল প্রহর। মাঝপথে ছেলেটার বলা কথা শুনে দাঁড়িয়ে পড়ে। চৈতির দিকে এগিয়ে যেতে যেতে প্রহন বলে ওঠে, ওনার সৌন্দর্যের প্রশংসা করার জন্য ওনার হাজবেন্ড আছে, তোমাকে এত প্রশংসা করতে হবে না ভাই। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে প্রহনের দিকে তাকিয়ে আছে ছেলেটা। চৈতির নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিছু বলার নেই তার, যা বলার সবকিছুই তার আর্মি সাহেব বলে দিবে। ছেলেটা এক নজর চৈতির দিকে তাকিয়ে প্রহনের দিকে তাকালো। কণ্ঠে বিস্ময় নিয়ে পড়ল, উনি বিবাহিত? বিশ্বাস হচ্ছে না আমার। প্রহন মুচকি হেসে ছেলেটার কাঁধে হাত রেখে বলল, আমি ওর হাজবেন্ড। প্রহনের কথা শুনে ছেলেটার মুখের ভাব বদলে গেল। কত আশা করেছিল চৈতির সামনে এসে ওর প্রশংসা করলো, সিঙ্গেল জীবনের ইতি টানবে বলে। কিন্তু কি একটা অবস্থা! মেয়েটারও বিয়ে হয়ে গেল। প্রেম করার আগে ছোটখাটো একটা ছ্যাঁকা খেল ছেলেটা। মাথা নিচু করে সরি বলে প্রহনকে পাশ কাটিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করে। ছেলের এমন কাণ্ডে হাসে প্রহন। চৈতিও হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, আমার কাছে থাকতে পারো না? এত দূরে দাঁড়িয়েছিলে কেন? মিসেস ইয়াসমিন প্রহনের দিকে এগিয়ে আস্তে আস্তে বললেন, আমারই খেয়াল ছিল না। অনেক দিন পর পুরনো বান্ধবীকে দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। প্রহন চৈতির হাতটা শক্ত করে ধরল। রেদওয়ান চৌধুরীর কাছে যেতে যেতে বলল, সুন্দরী পিচি বউ আমার, একটু দেখে রাখবে না? বিয়ে বাড়িতে কত ছেলেই আছে, পটানোর চেষ্টা করবে। শেষে বউ যদি আমার পটে যায়, তখন এই আমার কি হবে ভেবে দেখেছো? প্রহনের কথা শুনে চৈতি ধীর গলায় উত্তর দিল, আমি এমন না। আচ্ছা, তাহলে আপনি কেমন ম্যাডাম বলেন তো একটু শুনি। জানি না। প্রহন, মেয়েটাকে আর কিছু বলিস না। মিসেস ইয়াসমিনের কথার প্রতি উত্তরে প্রহন বলল, পিচ্ছি কেনা, আমি তোমাকে বলেছি কথাগুলো। বাদ দে এইসব কথা। মিসেস ইয়াসমিনের কণ্ঠে বিরক্তি। প্রহনও আর কথা বাড়ালো না। হলুদের পর্ব শেষ হতে বেশ রাত হবে। রেদওয়ান চৌধুরীর শরীরটা খারাপ। বেশি দেরি না করে 10টার দিকে বাড়ি ফিরে আসে প্রহনরা। শাড়ি পরে থাকতেই দম আটকে যাচ্ছিল চৈতি। শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে বিছানায় বসে বড় বড় শ্বাস নিতে লাগলো। চৈতির এমন কাণ্ডে প্রহন হেসে বলল। চৈতির সোজা সবটা উত্তর, শাড়ি পরতে অভ্যস্ত না আমি। তাহলে পড়ছো কেন? বলেছিলাম না শাড়ির বদলে অন্য কিছু পরে যাওয়ার জন্য? তখন বড় মুখ করে কি বলেছ? শাড়ি সামলাতে না পারলেই আপনাকে সামলাবো কি করে? আম্মু আব্বুর সামনে কথাটা বলে কতটা লজ্জায় ফেলেছিল আমাকে, বুঝতে পারছো তুমি? প্রহনের সব কথা মাথার উপর দিয়ে গেল চৈতির। কিছুটা ঠিক মতো বুঝল না। প্রহন বিছানায় শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, শান্তি। পিচি, লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। প্রহনের কথা মতো চৈতি লাইট অফ করে বিছানায় গিয়ে প্রহনের কাছে থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পাশ ফিরে প্রহন এক নজর চৈতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজও রাতে ঘুম হবে না তার। ঘুমালেই বিপত্তি, জেনে শুনে বিপত্তি ঘটাতে এতে মহাপাপ হবে, ভীষণ পাপ। বিছানার সাথেই বন্ধুত্বটা ছোটবেলা থেকে খুব গাঢ় চৈতি। বিছানায় আইস করে গা এলিয়ে দিলেই চোখ জোড়ে নিদ্রা এসে ভিড় জমায়। চোখ জোড়া বন্ধ হয়ে আসে আপনা আপনি। দ্রুতই পাড়ি জমায় তন্দ্রাতে এসে। গভীর তন্দ্রায় আচ্ছন্ন কিশোরীর ঘুমন্ত মুখ জুড়ে ছেয়ে আছে এক রাস মুগ্ধতা। সেই মুগ্ধতা দেখার সৌভাগ্য সবার হয় না তো। সত্যিকারের প্রেমিক পুরুষরা তার প্রিয়তমার সব কিছুতেই মুগ্ধতা খুঁজে পায়। তার কথাবার্তা, ঘুমন্ত মুখশ্রী, তাদের ছোট ছোট ভুলগুলো, তাদের হাঁটার ছন্দে যেন থাকে এক আকাশ সমান ভালো লাগা। প্রেমিকের মন অলিন্দের সবটুকু জায়গা জুড়ে প্রেমিকার বসবাস থাকে। আচ্ছা, স্বামী নামক প্রেমিকের চোখে ঘুম যে কিশোরী কেড়ে নিয়েছে, সে কথা কি কখনো জানা হবে তার? নাকি অজানায় হারিয়ে যাবে সেই সত্যগুলো? দূরে, বহু দূরে, যেখান থেকে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে। প্রহন চৈতির দিকে তাকাতে চায় না। মস্তিষ্ক ঝঙ্কার দিয়ে উঠল। তাকাবি না প্রহন, এতে অন্যায় হবে, ঘোর অন্যায়।
অন্যদিকে বেপরোয়া মন বলে ওঠে, একটা বার অন্যায় করলে কিছুই হবে না প্রহন, কিচ্ছু না। মস্তিষ্কের বারণের উপরে এক বালতি পানি ঢেলে দিয়ে মনের ডাকে সাড়া দিল প্রবণ। কাত হয়ে শুয়ে ঘুমন্ত মানবীর মুখের দিকে চোখ জোড়া নিবদ্ধ করে। এক মন প্রশান্তিতে শান্ত হয়ে ওঠে আর মস্তিষ্ক ধপ করে আগুন জ্বলে ওঠে। আঁখি জোড়া বন্ধ করতেই দম আটকে আসে প্রহণে। চোখ জুড়ে নিদ্রার আনাগোনাও নেই। শোয়া থেকে উঠে বসে প্রহণ। ঘুম হবে না তার। কি এক অনলে জ্বলে পুড়ে ছাড়কার হচ্ছে প্রহণ, সেই উত্তর জানা নেই তার। আজকাল নিজেকে বড্ড অচেনা মনে হয়। সেই গম্ভীর রাগী প্রহণটা যেন বিয়ের দিন থেকে কোথায় হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে প্রহণের কাছ থেকে। কি অদ্ভুত পরিবর্তন, তাই না? একদমই নতুন এক প্রহণ হিসেবে নিজেকে আবিষ্কার করেছে সে, একদমই নতুন। চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে প্রহণ হতাশ কণ্ঠে বলে উঠল, আমি শুধু তোমার মুখের পানে চেয়েই ঢের পাই কিশোরী। আমি আর আমার মাঝে অজস্র বছর যাবত নাই। মরেছি আমি, ভীষণ জ্বলে পুড়ে মরেছি। অজস্র শব্দে ভিড়ে কয়েকটা শব্দ খুঁজে নিয়ে প্রহণ একটি বাক্য সাজালো। কেমন করে এমন হলো জানি না তো। নারী যার কাছে পুরুষের কঠিন হৃদয় এক নিমেষে গলিয়ে ফেলার অস্ত্র আছে। সেদিন রাতেও ঘুম হলো না প্রহণের। ঘুম না হওয়ায় বিশেষ কোনো কারণ নেই, একটাই কারণ, চৈতি। বিবাহ রবি সবে অন্ধকার ঘাড়ো রেশ কাটিয়ে আদিত্যে রঙিলা প্রভায় মৃদু রঙিল হয়ে উঠেছে। দক্ষিণা হয় এলোমেলো হচ্ছে ঘুমন্ত মানবের অবাধ্য চুল। ইচ্ছে করেই দক্ষিণের জানলাটা মেলে দিয়েছে প্রহণ। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়েছে যে। প্রহণ চৈতির দিকে এগিয়ে গেল। খুব যত্ন করে মাথায় হাত ভরিয়ে ঘুমন্ত চৈতিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রভাতের শান্ত স্নিগ্ধ পরিবেশের মতো কণ্ঠে চৈতিকে ডাক দিল, পিচি ওঠো, ফজরের নামাজ আদায় করে নাও, ওঠো পিচি। প্রহণের ডাকে চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই ঘুম ভেঙে যায়। পিটপিট করে চক্ষুজোড়া মেলতেই প্রহণের মুখখানি এত কাছ থেকে দেখে ঘাবড়ে গেল চৈতি। প্রহণ তা বুঝতে পেরে সরে দাঁড়ালো। হালকা কেশি গলা পরিষ্কার করে চৈতির দিকে তাকিয়ে দাস ভারী গম্ভীর কণ্ঠে বলল, অজু করে নামাজ আদায় করে নাও। চৈতিকে কথাটা বলে শেষ করি রুম থেকে বেরিয়ে গেল প্রহণ। তন্দা ভাব কাটেনি চৈতি। দুই হাত দিয়ে চোখ কচলাতে লাগলো। ঘুম ছাড়ানোর চেষ্টা। ঘুমের ঘোরেই হেলে দুলে হেঁটে ওয়াশরুমে চলে গেল ও। নামাজ পড়া শেষ করে ব্যালকনিতে যায়। চারিদিকে এখনো আচ্ছা আলোয় আলোকিত। সূর্য এখনো তেজ দেখায়নি তার। দেওয়াল ঘড়িতে হঠাৎই করেই ঢং ঢং আওয়াজ করতে থাকে। চৈতির রুমে আসে। সবে মাত্র সকাল 6টা বাজে। ব্যালকনিতে আবারও চলে গেল চৈতি। অন্তরিক্ষ জুড়ে নীলের আধিপত্য। মেঘ নেই বললেই চলে। আকাশ একেবারে পরিষ্কার। চৈতির হঠাৎ খেয়াল হলো প্রহণ সেই কখন রুম থেকে বেরিয়ে গেল, এখনো ফেরেনি। কোথায় গেল? নিজের সাথেই নিজে প্রশ্ন করল চৈতি। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানল। সর্দার সাহেবের শেখানো শিক্ষা, মাথায় কাপড় দেওয়া। অক্ষরে অক্ষরে পালট করার চেষ্টা করে চৈতি। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতেই পা রাখতে যাবে তখনই কেউ বলে ওঠে, কোথায় যাচ্ছ এত সকালে? চমকিয়ে পিছনে ফিরে তাকায় চৈতি। কাউকে দেখতে পেল না। আবারও কানে ভেসে আসলো, তোমার ডান পাশের রুমের ভেতরেই আছি আমি, রুমে যাও পিচ্ছি। প্রহণের কথা শুনল না চৈতি, বরং একটা আন্তর করেই বসলো। আপনার সাথে হাঁটতে নিয়ে যাবেন? সকালের এই সময়টায় খালি পায়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। চৈতির কথার উত্তরে প্রহণের বেপরোয়া মন বলে ওঠে, মনের জমিনে খালি পেয়ে দৌড়ে বেড়াচ্ছ, সে খবর রাখো চঞ্চলা হরিণী। স্নিগ্ধ সকালের নরম ঘাসের উপরে চরণ ফেলে হাঁটতে ব্যস্ত কিশোরী। তার থেকে কিছুটা দূরে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে মুগ্ধ চোখে সেই চরণের দিকে তাকিয়ে আছে প্রহণ। বেহায়ার মতো তাকিয়ে থাকতে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে ওর। ঘাসের উপরে হাঁটতে হাঁটতে হঠাৎই বসে পড়ে চৈতি। প্রহণ দ্রুত এগিয়ে আসে। ডান পায়ের তালু কেটে গেছে ধারালো কিছুতে। গল গল করে রক্ত ঝরতে শুরু করে। চৈতি অসহায় দৃষ্টিতে প্রহণের দিকে তাকায়। প্রহণ ঘাসের উপরে হাত গেড়ে বসে দুর্বা ঘাস হাতের তালুতে ডলে নিয়ে চৈতি পায়ের কাটা অংশে চেপে ধরে। কিছুক্ষণ পরেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। প্রহণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চৈতির মুখের দিকে তাকিয়ে দেখলো মুখটা চুপসে গেছে, চোখ এখনো ভয়। প্রহণ চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি পিচ্ছি, সামান্য কেটে গিয়েছে, ভালো হয়ে যাবে, ভয় পেও না। প্রহণ মুখ থেকে চোখ জোড়া সরিয়ে নেয় চৈতি। উঠে দাঁড়ানো
চেষ্টা করতে কাটা জায়গায় টান খায়, তার সামলাতে না পেরে পড়ে যেতে নিলে প্রহন খপ করে চৈতির হাত ধরে সোজা দাঁড় করিয়ে দেয় আর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত দুর্বল হলে চলবে না, স্ট্রং হতে হবে। চৈতি অবাক হয়ে প্রহনের দিকে তাকিয়ে আছে। কত পাষাণ মনের মানুষ উনি, পা কেটে যাওয়ার পরও এইভাবে দাঁড় করিয়ে দিল। প্রহন চৈতির অনেকটা কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, পিচি, তোমার আর্মি ক্যাপ্টেনশিপ কিন্তু অনেক স্ট্রং, তোমাকেও তার মতন হতে হবে। এত সামান্য বিষয় নিয়ে ভয় পেয়ে দুর্বল হলে কিন্তু চলবে না। চৈতি কিছু বলে না, চৈতির উত্তরের অপেক্ষাও করে না প্রহন। সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে চৈতির কী হলো বুঝতে পারছে না সে, শুধু এইটুকুই বুঝল জীবনের পথ চলায় এমন হাজারো বিপদ আসবে, শরীর থেকে রক্তও ঝরবে, কিন্তু কোনো পরিস্থিতিতে দুর্বল হওয়া যাবে না। এতে ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি। দাঁতে দাঁত চেপে কাটা পায়ের উপর ভর করেই হাঁটতে থাকে চৈতি। হোক তাতে কষ্ট, তাতে কি হয়েছে, কষ্টের ফল মিষ্টি হয়। পেছনে ফিরে তাকায় প্রহন। চৈতির উদ্বেগ থেকে খুশি হয়। চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে মনে মনে নিজেকে নিজেই কথা দেয় প্রহন, হাও তুমি ম্যাচিউর, তাতে কিছু যায় আসে না। তোমাকে আমার মনের মতন করে ম্যাচিউর করে গড়ে তোলার দায়িত্ব আমি নিলাম পিচি। কঠিন হৃদয়ের করা প্রতিজ্ঞার কথা কখনো জানা হবে কি নরম হৃদয়ের অধিকারিণীর? হয়তো হবে, আবার হয়তো না। চৈতি প্রহনের দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, হাঁটতে পারছি না, আর পায়ে ব্যথা করছে। পারছি না বললে হবে না পিচি। পারছি না, পারি না, পারবো না, হবে না, সম্ভব না, এমন শব্দগুলো তোমার জীবনের ডিকশনারি থেকে মুছে দাও, একেবারে মুছে দাও, এখন থেকে, এই মুহূর্ত থেকেই। বিস্ময় নিয়ে তাকায় চৈতি। কি বলছেন কি উনি এসব? মাথা ঠিক আছে তো? মনে মনে বলল চৈতি, মুখে প্রকাশ করল না। প্রহন চৈতিকে রেখেই বাড়ির ভেতরে চলে গেল। প্রহনের এমন কাণ্ডে হতভম্ব চৈতি। ছোট্ট হৃদয়ে এক আকাশ অভিমান এসে ভিড় জমালো স্বামী নামক মানুষটির জন্য। আপনি একেবারে বাজে আর্মি সাহেব, একেবারেই খারাপ, ভীষণ খারাপ। কিশোরীর অভিমান গাঢ় হওয়ার আগেই কি সেই অভিমান ভেঙে চুরমার করে দিতে পারবে প্রহন? অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করতে পারবে তার চঞ্চলা হরিণের হৃদয় জুড়ে বয়ে যাওয়া অভিমান নামক ঝড়ের। এক পা দুপা করে এগিয়ে যায় চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে মিসেস ইয়াসমিন তড়িঘড়ি করে ছুটে আসতেই বাদ সাধল প্রহন। কাট কাট কণ্ঠে বলল, জীবনের লড়াই আম্মু। মিসেস ইয়াসমিন প্রহনের কথা বুঝতে না পেরে বুড়োজোড়া কুচকে জিজ্ঞাসা করলেন, কিসের লড়াই? এইটুকু মেয়েরা আবার কার সাথে লড়াই লাগলো? মানে কি প্রহন, ক্লিয়ার করে বলো। এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার পছন্দ না। এই পৃথিবীর বুকে টিকে থাকা এত সহজ না। প্রতি পদে পদে বিপদ ওত পেতে থাকে, হাজারো বাধা কাটিয়ে পথ চলতে হয়, আর সেই বাধা কাটানোর জন্য দরকার হয় আত্মবিশ্বাসের। চৈতির পা কিছুটা কেটে গেছে, চাইলে আমি ওকে পাজা কোলে করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এতে করে পরবর্তীতে ওর নিজের ক্ষতি হবে। এমন করলে ধীরে ধীরে আমার, তোমার কিংবা অন্য কারো প্রতি নির্ভরশীল হয়ে পড়বে ও, যা আমি চাই না। ওর সকল প্রকার নির্ভরশীলতা ওর কাছে আছে, অন্যের কাছে না। সবাই অনেক জ্ঞান দেবে, কিন্তু সাহায্য করতে এগিয়ে আসবে না, আসেও না কেউ। প্রহনের কথায় মিসেস ইয়াসমিন মুচকি হাসেন। তার ছোট্ট সেই প্রহন আজ কত বড় হয়ে গিয়েছে, কত কিছু কত সহজেই বুঝতে পেরে গেছে। ভেতরে এসেই সোফার উপরে বসে পড়ল চৈতি। একটা বাড়ির জন্য প্রহনের দিকে তাকালো না। মিসেস ইয়াসমিন এগিয়ে গেলেন তার দিকে। চৈতি ধীর কণ্ঠে বলল, ভালো মা, পানি খাবো। মিসেস ইয়াসমিন ডাইনিং টেবিলের উপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি এনে চৈতির হাতে দিল। থেমে থেমে পুরো গ্লাসের পানি শেষ করে দীর্ঘশ্বাস ত্যাগ করে সোফায় শরীরের ভার ছেড়ে দিল। প্রবণ রুমে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে চৈতির পাশে গিয়ে বসলো। চোখ বন্ধ চৈতির, মনে হচ্ছে 200 মিটার পথ দৌড়ে এসেছে ও। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। প্রবণ সোফা থেকে উঠে চৈতির পায়ের কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। চৈতির কেটে যাওয়া পা হাঁটুর উপরে রেখে ডেটল ভেজানো তুলো দিয়ে পরিষ্কার করে সাভলান লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। চৈতির কোনো সারা শব্দ নেই, সে চুপ করে চোখ বন্ধ করে আছে। প্রহন উঠে দাঁড়ালো, চৈতির উদ্দেশ্যে বলল, নাস্তা করে প্যারাসিটামল খেয়ে নিবা পিচ্ছি, তাহলে আর ব্যথা করবে না। প্রহনের কথা শুনে খুব রাগ হলো চৈতির। মনে মনে প্রহনকে ইচ্ছে মতো বকলো। কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, একটু ধরে নিয়ে আসলে এত কষ্ট তো আর হতো না। কিশোরী চৈতির মনে অন্য ভাবনা আসলেও ওই ভাবনা আসলো না যে কিছু কিছু মুহূর্তে ছোটোখাটো কষ্ট জীবনে চলার পথে আরও বড় কষ্টকেও তুচ্ছ করে তোলে। আজ আবার বিয়ে বাড়িতে যেতে হবে, কিন্তু রেদওয়ান চৌধুরীর শরীরটা
ভীষণ খারাপ হয়ে গেছে। বুকের ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে। এই মাসে চেক আপ করানোর কথা ছিল, কিন্তু চারিদিকের এত ঝামেলার মধ্যে ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। রেদওয়ান চৌধুরীকে নিয়ে হসপিটালে যায় প্রহন। মিসেস ইয়াসমিনের মনটা ভালো নেই, অবশ্য ভালো থাকার কথাও না। যেখানে তার জীবন সঙ্গী সুস্থ নেই, সেখানে তার ভালো থাকার প্রশ্নই ওঠে না। বছরের পর বছর কোনো পশুর সাথে থাকলেও মায়া হয়, সেখানে রেদওয়ান চৌধুরী তো একজন মানুষ। 29 বছরের বিবাহিত জীবনে এই মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছেন তিনি, বড্ড বেশি। চৈতি রুমেই বসেছিল, ভালো লাগছে না ওর। হঠাৎ কি মনে করে বসা থেকে উঠে দাঁড়ালো, মাথায় কাপড় দিয়ে রুম থেকে বের হয়ে ভাবলো বাড়িটা ঘুরে দেখা যাক। পায়ের এর মধ্যে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য ব্যথা তেমন একটা নেই, তবে হাঁটতে অসুবিধা হচ্ছে। তবুও বাড়িটা ঘুরে দেখার লোভ সামলাতে পারলো না চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো, এই রুম থেকে ওই রুম। বাড়ি ঘুরে দেখতে দেখতে চৈতির একটা কথাই মাথায় এলো। এত বড় বাড়ি অথচ মানুষই নেই। এত বড় বাড়ি বানানোর কি দরকার ছিল? অদ্ভুত। রৌদ্রতপ্ত অন্তরিক্ষ তখন রক্তিম বর্ণ ধারণ করেছে। দিনমণির অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই অপরূপকে অনেকে গোধূলি কয়। সাজবেলা আসার সময় হচ্ছে। দিনমণি ডুবে গেলেই সে তার আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লাগবে। অম্বর জুড়ে তুলরাশিদের ছড়াছড়ি। ব্যালকনিতে দাঁড়িয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছে চৈতি। হাতে 1 কাপ চা নিয়ে তার পাশে এসে দাঁড়ায় প্রহন। তার উপস্থিতি টের পেয়েও কোনো প্রকার প্রতিক্রিয়া করে না কিশোরী। প্রহন চায়ের কাপে আয়েশ করে চুমুক দেয়। কিছুক্ষণ নীরবতা পালন করে নিজ থেকেই কথা বলে। কি হয়েছে পিচ্চির, মন খারাপ কেন? উত্তর দিল না চৈতি। আগের ন্যায় আকাশ পানে চেয়ে রইল। ইচ্ছা করেই গরম চা মুখের ভিতর নিয়ে নেয় প্রহন। অতিরিক্ত গরমে জিহ্বা পুড়ে যায়। সহ্য করতে না পেরে ফেলে দেয় প্রহন। কিছুটা চা গিয়ে পরে চৈতির হাতে। ঘাবড়ে গিয়ে ওঠে সে। কণ্ঠে চাপা ক্ষোভ রেখেই প্রহনের দিকে প্রশ্ন ছুড়ল। পাগল আপনি? এত গরম চা কেউ এক গালে খায়? জিব্বা পুড়ে যায়নি তো? চৈতির কোমর জড়িয়ে ধরে এক টানেই নিজের সাথে মিশিয়ে নেয় প্রহন। প্রহনের এখনো কাণ্ডে বুকের মাঝে ধক করে উঠল চৈতি। হৃদয় জুড়ে তোলপাড় শুরু হয়। প্রহন চৈতির দিক কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ন্যায় কণ্ঠে বলে উঠল। তোমার গাঢ় অভিমানে আমার বুকের ভেতর এর চেয়ে বেশি অনলে জুড়ে পড়ে ছাড়খাড় করে দেয়, বুঝতে পারো তুমি? কানের পাশ দিয়ে শীতল বাতাস বয়ে গেল। রন্ধে রন্ধে শিহরণ খেলে গেল। পলকহীন চোখে প্রহনের দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে চৈতি। প্রহনের দৃষ্টি আটকে আছে কিশোরীর চোখে। চৈতির কোমর ছেড়ে দিল প্রহন। গ্রিলের বাইরে দূর আকাশের দৃষ্টি নিক্ষেপ করলো। চৈতি নড়ে চড়ে উঠল। প্রহনকে পাশ কাটিয়ে রুমে চলে গেল ও। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো প্রহন। মনে মনে বলল, বউ আমার লজ্জাময়ী, লজ্জা পেয়ে চলে গেল। ওদিকে আজ সেই ভয়ঙ্কর দিন। মেয়েগুলোকে টেনে একটা গাড়িতে তোলা হলো। সবাই চিৎকার করছে, কিন্তু এই নির্দয় মানুষগুলোর মনে এদের জন্য একটুও মায়া হলো না। তাদেরকে টেনে হিচড়ে গাড়িতে তুলল। গাড়ি চলতে শুরু করলো অজানা এক রাস্তা দিয়ে। মেয়েগুলো চোখ বেঁধে দেওয়া হলো। মুখেও টেপ লাগিয়ে রেখেছে যাতে চিৎকার করতে না পারে। হ্যালো ভিউয়ার্স, এই গল্পের দ্বিতীয় সিজন এইখানেই শেষ করছি। এই গল্পের তৃতীয় সিজন খুব দ্রুতই আপলোড করা হবে, এবং যারা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় সিজন দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় সিজন দেখে আসবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।